এই গল্পটা যিনি আমাদের পাঠিয়েছেন তার জন্য আমার একটা ছোট্ট অনুরোধ আছে। এর পরে যখন আপনি কোনো ঘটনা আমাদের কাছে পাঠাবেন, তখন যদি একটা অডিও ক্লিপ রেকর্ড করে পাঠান, তবে বোধহয় আমাদের সবার জন্যই সেটা বেশ ভালো হয়। কারণ এই কাহিনীর বেশ কিছু জায়গায় একই কথার পুনরাবৃত্তি ছিল, যার ফলে শুনতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে। তবে সব মিলিয়ে বলতে গেলে ঘটনাটি কিন্তু সত্যিই দারুণ ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই সাইকেলটা ওই মানুষটার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর আবেগের বিষয় ছিল। তারা অনেক দিন ধরে চরম অভাব আর দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, আর তিনি তো বারবার বলছিলেন যে তিনি নিয়মিত ভক্তি ভরে কোরআন তেলাওয়াত করতেন। আসলে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনেই সেই জিনটি খুশি হয়েছিল এবং তাকে সাইকেলটা উপহার হিসেবে দিয়েছিল। আর অবাক করার মতো বিষয় হলো, জিনের দেওয়া সেই সাইকেলটা তাদের পরিবারে আসার পর থেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। শুধু যে কয়েক সেকেন্ডের মধ্যে অনেক দূরের পথ পাড়ি দেওয়া, ব্যাপারটা শুধু তেমন ছিল না, বরং তাদের সংসারের অভাব অনটন দূর হয়ে আয় উন্নতি হু হু করে বাড়তে থাকে। তাদের পুরো জীবনযাত্রায় যেন এক নিমেষে বদলে গিয়েছিল। তারা একদম অন্যরকম এক সচ্ছল জীবনে প্রবেশ করেন। আর হয়তো তাদের এই হঠাৎ উন্নতি দেখেই কারো নজর লেগেছিল, বা কেউ হিংসা থেকে কালো জাদু করার কথা ভেবেছিল। লেখক এখানে যে কারণটা উল্লেখ করেছেন সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। হুজুর আপনাকে যা বলেছেন এবং আপনি নিজে যা করেছেন, তার ফল আসলে কি হবে সেটা হয়তো আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনাদের কাছেও কি এমন কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা আছে যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়? থাকলে কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। হয়তো কোনো একদিন আমাদের বিশেষ কোনো এপিসোডে আপনার পাঠানো সেই গল্পটাই জায়গা করে নেবে। এবার আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। তবে তার আগে একটা কথা বলি, এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে সেটা যেমনই হোক না কেন, এর ভেতরের গভীরতা কিন্তু সত্যি শিউরে ওঠার মতো। একটু চিন্তা করে দেখুন তো, একটা মানুষ যদি প্রতিদিন নিজেরই লাশ দেখতে থাকে, তবে তার মনের অবস্থা কেমন হতে পারে? আর সেই লাশটা যদি এক এক সময় এক এক অবস্থায় দেখা দেয়, কখনো হয়তো বীভৎসভাবে ক্ষতবিক্ষত, আবার কখনো একদম ঠিকঠাক, এমন দৃশ্য তো আমরা কেউই স্বপ্নেও দেখতে চাইব না। তবে আপনাদের পরিবার পরিজনের জীবনে বা আপনাদের নিজেদের জীবনে যদি এমন রহস্যময় কিছু ঘটে থাকে, তবে দেরি না করে আমাদের সাথে শেয়ার করুন। চলুন এবার সরাসরি পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আজ আবার সেই অদ্ভুত শব্দটা শুনতে পাচ্ছেন? যেভাবে আমাদের কাছে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি এর আগেও দুটো ঘটনা আপনার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো সিলেক্ট হয়নি। তবে আশা করছি এবারের ঘটনাটি আপনি অবশ্যই পছন্দ করবেন এবং সিলেক্ট করবেন। এই ঘটনাটি আমার নানার সাথে ঘটেছিল। সময়টা ছিল 1997 বা 1998 সালের দিকের কথা। ময়মনসিংহের সদর থানার কোনো একটা ছোট গ্রাম। আমার নানা ছিলেন পেশায় একজন স্কুল শিক্ষক, তবে শিক্ষকতা করার পাশাপাশি তিনি কৃষিকাজ করতেন, বাড়িতে গরু পালন করতেন, আর মাঝে মাঝে শখের বসে মাছ ধরতেও খুব ভালোবাসতেন। তবে তার আরও একটা বিশেষ দক্ষতা ছিল। গ্রামে যখনই কোনো গাছে বড় কোনো মৌচাক দেখা দিত, অর্থাৎ মৌমাছিরা বাসা বাঁধত, তখন সেখান থেকে মধু সংগ্রহ করার জন্য নানার ডাক পড়ত। তিনি খুব নিপুণভাবে মধু আহরণ করতে পারতেন। আজকের এই পুরো ঘটনাটি মূলত সেই মধু সংগ্রহ করা নিয়েই। গ্রামের মানুষের মধ্যে একটা পুরনো প্রথা বা বিশ্বাস আছে। তারা মনে করে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত অথবা ভরা পূর্ণিমার রাতে মৌচাকে সবচেয়ে বেশি মধু জমে থাকে, তাই মধু কাটতে হলে এই রাতগুলোকেই বেছে নিতে হয়। সেদিন এক সন্ধ্যায় নানার এক বন্ধু হন্তদন্ত হয়ে এলেন একটা বড় মৌচাকের খবর নিয়ে। তিনি নানাকে বললেন, আজ রাতেই ওটা ভাঙতে হবে, দেরি করলে হয়তো অন্য কেউ মধু নিয়ে যাবে, তখন আর কিছুই পাওয়া যাবে না।
নানা রাজি হয়ে গেলেন। তারা দুজনে মিলে মধু কাটার জন্য মশাল, কাছি, মধু রাখার বড় পাত্র আর যা যা দরকার সব গুছিয়ে নিলেন। তারপর তারা গভীর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। রাত যখন 10টা বাজল, তখন নানা তার সেই বন্ধু আর সাথে আরও একজন সাহায্যকারীকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলেন। মোট 3 জন মিলে তারা সেই অন্ধকার রাতে বেরিয়ে পড়লেন। সেই মৌচাকটা ছিল একটা বিশাল আর ঘন জঙ্গলের একদম ভেতরে, আর সেই জঙ্গলের পাশ দিয়েই বয়ে গেছে বিশাল ব্রহ্মপুত্র নদী। এখানে একটা কথা বলে রাখা দরকার, ওই জঙ্গলটাকে গ্রামের মানুষ জমের মতো ভয় পেত। দিনের বেলাতেও একা কেউ সেখানে যাওয়ার সাহস করত না। ভাবুন তো, ওই অন্ধকার রাতে ওরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা কতটা সাহসের ব্যাপার। কিন্তু বিপদের শুরুটা হলো অন্যভাবে। জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই তাদের নাকে একটা অদ্ভুত আর তীব্র গন্ধ এলো, ঠিক যেন পাঠা বা খাসির গায়ের সেই উৎকট গন্ধ। এই গন্ধ পাওয়া মাত্রই তাদের সাথে থাকা সেই সাহায্যকারী ছেলেটি ভয় কুঁকড়ে গেল। সে বলে উঠল, এই জঙ্গলে পাঠার গন্ধ আসা মোটেও ভালো লক্ষণ নয়। আমার মনে হচ্ছে আজ আমাদের ফিরে যাওয়া উচিত। কাল বরং আরও কয়েকজনকে সাথে নিয়ে আসব। কিন্তু নানার বন্ধু ছিলেন একদম নাছোড়বান্দা। তিনি আজই মধু কাটবেন বলে জেদ ধরলেন। আরেকটা বিষয় হলো, নানা এবং তার বন্ধু দুজনে নিয়মিত নামাজ পড়তেন, তাই তারা মনে মনে আল্লাহর উপর ভরসা করে সাহস পাচ্ছিলেন। কিছুক্ষণ চিন্তাভাবনা করে তারা দুটো মশাল জ্বালিয়ে সেই অন্ধকার জঙ্গলে প্রবেশ করতে শুরু করলেন। তারা যত ভেতরের দিকে এগোচ্ছিলেন, সেই পাঠার গন্ধটা যেন ততই তীব্র আর বিকট হয়ে উঠছিল। 3 জনই মনের ভেতর প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু কেউ কারো কাছে সেটা প্রকাশ করছিলেন না। চারপাশটা একদম নিঝুম আর ঘুটঘুটে অন্ধকার, তার উপর ওই উৎকট গন্ধ। এর মধ্যেই তারা অতি সাবধানে জঙ্গলের ভেতরে এগোতে থাকলেন। শেষ পর্যন্ত কোনো বড় বাধা ছাড়াই তারা সেই কাঙ্ক্ষিত গাছের নিচে এসে পৌঁছালেন। যে গাছটিতে মৌচাক ছিল, সেটি ছিল মাঝারি উচ্চতার একটি বকুল ফুলের গাছ। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তারা সবাই থমকে দাঁড়ালেন। বকুল গাছটির ঠিক অদূরেই ছিল বিশাল এক প্রাচীন বট গাছ। সেই বট গাছ থেকে অসংখ্য লতা নিচে ঝুলেছিল, যা দেখতে সত্যিই খুব ভয়ঙ্কর লাগছিল। দৃশ্যটা এমন ছিল যে যে কেউ দেখলে শিউরে উঠবে। তাছাড়া ওই বট গাছটা নিয়ে গ্রাম জুড়ে অনেক অলৌকিক আর ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। নানা যদিও একজন শিক্ষিত মানুষ ছিলেন, তবুও সেই পরিবেশ দেখে তার মনে মনে ভীষণ ভয় কাজ করছিল। নানা তখন তার বন্ধু রহিমকে নিচু গলায় বললেন, রহিম, এই কাজটা আমাদের 3 জনের পক্ষে করা সম্ভব না। জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, চলো আজ ফিরে যাই। ঠিক সেই মুহূর্তেই নানার কানের খুব কাছে স্পষ্ট একটা শব্দ ভেসে এলো, ফিরে যাও। নানা চমকে উঠলেন, কিন্তু অবাক করার বিষয় হলো, রহিম বা অন্য কেউ সেই শব্দটা শুনতে পায়নি। নানার মনের ভয় এবার বহুগুণ বেড়ে গেল, কিন্তু তার বন্ধুরা কোনো কথাই শুনতে রাজি নয়। তারা বলল, তোর যদি ভয় লাগে তবে তুই শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আমি গাছে উঠছি, তুই শুধু নিচে থেকে বালতি আর কাঁচিটা উপরে তুলে দিস। এই বলে রহিম গাছে উঠতে শুরু করল। নানা তখন আবারও সেই অশরীরী ফিসফিসানি শুনতে পেলেন। কেউ যেন বারবার তার কানের কাছে এসে বলছে, ফিরে যাও, সামনে বিপদ। নানা এই কথাটা অন্যদের বলতেও পারছিলেন না। তিনি ভাবছিলেন, বললে হয়তো রহিম মনে করবে তিনি ভয় পেয়ে এসব মিথ্যে বলছেন। আর তাদের সাহায্যকারী তো আগেই ভয় পেয়ে আছে, সে যদি এসব শুনে অজ্ঞান হয়ে যায় তবে আরেক মহাবিপদ হবে। ততক্ষণে নানার বন্ধু রহিম বকুল গাছের একদম উপরে মৌচাকের কাছে পৌঁছে গেছেন, আর তাদের সেই সাহায্যকারী ছেলেটি গাছের মাঝামাঝি অবস্থানে আছে। দুজনের হাতেই দুটো জ্বলন্ত মশাল। মশালের তীব্র ধোঁয়ায় মৌমাছিগুলো ডানা ঝাপতে এক ভয়ঙ্কর শব্দ শুরু করেছে। আর নানা গাছের নিচে টর্চ হাতে দাঁড়িয়ে আছেন, সাথে বালতি আর কাঁচি। যদিও মৌমাছি কাটার সময় টর্চ জ্বালানো একদম নিষেধ,
কারণ আলো দেখলে মৌমাছিরা হুল ফোটাতে আসে। ঠিক এই সময় রহিম উপর থেকে বলল, রশিদ, বালতি আর কাঁচিটা জলদি উপরে দে। ঠিক সেই মুহূর্তেই নানার কানের একদম কাছে কেউ যেন অত্যন্ত গম্ভীর আর শীতল গলায় বলে উঠল, পালিয়ে যাও রশিদ, এখনই পালিয়ে যাও। চারপাশটা একবার তাকিয়ে দেখ। পালিয়ে যাও। এবার নানা আর স্থির থাকতে পারলেন না। তিনি হাতের টর্চটা জ্বালিয়ে সেই পাশের বটগাছটার দিকে আলো ফেললেন। যা দেখলেন তাতে তার কলিজা শুকিয়ে গেল। তিনি দেখলেন বটগাছ থেকে যে লতাগুলো ঝুলেছিল সেগুলো কোনো বাতাস ছাড়াই নিজের ইচ্ছায় হাওয়ায় ভাসছে। লতাগুলো যেন চারপাশ থেকে তাদের ঘিরে ফেলার জন্য এগিয়ে আসছে। শুধু তাই নয়, আশেপাশের মোটা মোটা বাঁশগুলোও যেন অদৃশ্য কোনো চাপে মাটির দিকে একদম নুয়ে পড়ছে। এটা দেখে নানা কলিজা ফাটানো এক চিৎকার দিলেন। তার চিৎকার শুনে গাছের মাঝামাঝি থাকা সেই সাহায্যকারী ছেলেটি এক লাফে নিচে নেমে এলো এবং সেও ভয়ে চিৎকার করতে লাগল। রহিমও কোনো মতে প্রাণ হাতে নিয়ে গাছ থেকে নিচে নেমে এলেন। তারা তাদের মশাল, বালতি, কাঁচি সব কিছু সেখানেই ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলেন। তারা সূরা তেলাওয়াত করতে করতে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তাদের মনে হচ্ছিল পুরো জঙ্গলে যেন হঠাৎ করে এক প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, যা সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। তারা যখন কোনো মতে জঙ্গলটা পার হয়ে খোলা জায়গায় এলেন, তখন পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কেউ যেন বলল, আজকের মতো বেঁচে গেলি। এই ছিল সেই রোমহর্ষক ঘটনা। কামরুজ্জামান ফাহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি আরও ঘটনা সংগ্রহ করছেন জেনে আমরা খুব খুশি হলাম। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও বড় আর রহস্যময় কাহিনী শুনতে পাব। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছেও যদি এমন রোমহর্ষক কোনো অভিজ্ঞতা থাকে তবে আমাদের ইমেল করতে পারেন। ইমেলে অবশ্যই আপনার নাম, ঠিকানা আর ফোন নম্বর দেবেন, আর জানিয়ে দেবেন আপনি স্টুডিওতে এসে গল্প বলতে চান নাকি আমরা পড়ে শোনাব। যারা দেশের বাইরে আছেন তারা চাইলে অডিও ক্লিপও পাঠাতে পারেন। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। তবে তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন এবং থাকবেন, এটাই প্রত্যাশা। আমি মুস্তাফিজুর বলছি, তবে এটা আমার ছদ্মনাম। আমার বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি গ্রামে। গত 31তম এপিসোডে আমার বাবাকে হারানোর সেই মর্মান্তিক ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা শেয়ার করা হয়েছিল। ভূত.com-এ আমার প্রথম ঘটনাটি দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমি দেশের বাইরে থাকার কারণে স্টুডিওতে এসে গল্প বলা সম্ভব হচ্ছে না, তাই অনুরোধ রইল আপনারা যেন ঘটনাটা পড়ে শোনান। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাওয়া যাক। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা মাছ ধরা নিয়ে ঘটে যাওয়া একটা শরীর হিম করা ঘটনা। প্রথমেই কিছু কথা না বললেই নয়, যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই কাহিনী, সেই বিলটি আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে নয়, বড়জোর 2 কিলোমিটারের পথ হবে। এই বিলকে নিয়ে আমার কাছে আরও অনেক রহস্যময় ঘটনা জানা আছে। সময় পেলে পরে লিখে পাঠাবো। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া আজ থেকে প্রায় 4-5 বছর আগের কাহিনী। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টা ছিল বর্ষাকাল। বর্ষার দিনে গ্রামের খাল বিল সব কানায় কানায় পানিতে ভরে যায়। যে বিলটিকে নিয়ে আজকের এই ঘটনা, সেটির নাম হলো চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার একটা আলাদা ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সব বয়সের মানুষই মাছ ধরার নেশায় দিনে কিংবা রাতে ওই বিলে ছুটে যায়। আমরা 4 বন্ধু ছিলাম যারা রাতে মাছ ধরতে খুব পছন্দ করতাম, কারণ রাতে মাছের আনাগোনা যেমন বেশি থাকতো তেমনি মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের আঞ্চলিক ভাষায় মাছ ধরার যে যন্ত্রটি আমরা ব্যবহার করতাম সেটিকে বলা হয় কেটা, মানে যেটা দিয়ে মূলত মাছকে গেঁথে ফেলা হয়। হাতের জোরালো টর্চ লাইট আর এই কেটা নিয়ে মাঝরাতে মাছ শিকার করার আনন্দটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে কেবল তারাই এই রোমাঞ্চটা বুঝতে পারবেন।
বিলটা ছিল বিশাল বড়, প্রায় 4-5 কিলোমিটার জুড়ে এর সীমানা। রাতের বেলা সেই নির্জন বিলে অনেক মানুষই মাছ ধরতে আসত। আচ্ছা, আপনারা কি কখনো মাঝরাতে এমন কোনো বড় বিলে মাছ ধরতে গিয়েছেন যেখানে আশেপাশে কেউ নেই? ভাবুন তো সেই পরিবেশটা কেমন হতে পারে। যেদিনের ঘটনা বলছি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা 7টার দিকে বৃষ্টির বেগ কিছুটা কমলে আমরা ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে, কারণ সবাই যদি আগেই মাছ ধরতে নেমে পড়ে তবে আমরা তেমন একটা মাছ পাবো না। তাই যে কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার কেটা, টর্চ লাইট আর ব্যাগ নিয়ে বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু পথে যেতে যেতেই আবার হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ ঝরে আবার থেমে যায়, আবার একটু পর শুরু হয়। এই বৃষ্টি আর বাতাসের খেলায় আমাদের সবার শরীর প্রায় অর্ধেক ভিজে একাকার হয়ে গেল। আমাদের মাঝখান থেকে হঠাৎ একজন বন্ধু বলে উঠল, দোস্ত চল, আজ আর মাছ ধরা হবে না। এই বৃষ্টির মধ্যে কিভাবে কি করব, তার চেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। কিন্তু আমি দমে যাওয়ার পাত্র নই। বললাম, এতটা পথ যখন কষ্ট করে এসেই পড়েছি তখন আরেকটু ধৈর্য ধরে দেখি না কি হয়, হয়তো বৃষ্টি থেমে যাবে। আমার কথায় সবাই রাজি হলো। আমরা তখন বিলের মধ্যে থাকা একটা পরিত্যক্ত পুরনো শেড বা ঘরের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সত্যি বৃষ্টি পুরোপুরি থেমে গেল। আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে পা বাড়ালাম। যাওয়ার পথে হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম বিলের ঠিক মাঝখানটাতে 3টা উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আমরা ভাবলাম ওখানে হয়তো অন্য কেউ মাছ ধরছে। আমরা ওই আলোর সোজাসুজি হাঁটা শুরু করলাম। ভাবলাম ওই দিকে গেলে অন্য মানুষের দেখা পাওয়া যাবে, আর সবাই একসাথে থাকলে ভালো হয়, কারণ বিলটা নিয়ে এলাকায় অনেক ভয়ঙ্কর সব অতিপ্রাকৃত ঘটনা প্রচলিত আছে। তাই একা না থেকে সবার কাছাকাছি থাকাটাই নিরাপদ মনে হলো। কিন্তু বেশ কিছুক্ষণ কাদা জল ভেঙে হাঁটার পর যখন আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম তখন আমাদের সবার চোখ কপালে উঠে গেল। ওখানে কোনো আলো নেই, কোনো মানুষও নেই। আমরা সবাই চরম অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম। আলো 3টা গেল কোথায়? আমরা তো পরিষ্কার নিজের চোখে এইমাত্র এখানে আলো জ্বলতে দেখলাম। হঠাৎ করে এভাবে 3টি আলো চোখের সামনে থেকে উধাও হয়ে গেল কিভাবে? আমাদের 4 জনের কারু মাথাতেই কিছু খেলছিল না। এরপর আমরা খুব একটা মাথা না ঘামিয়ে ভাবলাম হয়তো জেলেরা কাজ শেষ করে আলো নিভিয়ে বাড়ি ফিরে গেছে। বৃষ্টির কারণে তখন পুরো বিলের ভেতর আমরা 4 জন ছাড়া আর কোনো মানুষের চিহ্ন ছিল না। চারপাশের পরিবেশটা কেমন যেন একদম থমথমে আর নিস্তব্ধ হয়েছিল। আশেপাশে কোথাও কোনো টর্চের আলো দেখা যাচ্ছিল না। শুধু অনেক দূরে দিগন্তের কাছে পাশাপাশি 2টো টিমটিমে আলো দেখা যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো অন্য কেউ এইমাত্র মাছ ধরতে নামছে। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। আমরা আর সময় নষ্ট না করে যার যার মতো মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লাম। যেহেতু লোক খুব একটা ছিল না তাই মাছও পাচ্ছিলাম প্রচুর। অল্প সময়ের মধ্যেই আমাদের সবার ঝুড়ি মাছে ভরে গেল। এরপর আমরা সবাই একজোট হলাম। এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরলাম আর হাঁটতে হাঁটতে মাছ ধরতে লাগলাম। কিন্তু আসল রহস্য তো তখনও শুরুই হয়নি। হঠাৎ আমরা সবাই দেখলাম একটা নিচু জমিতে এত মাছ কিলবিল করছে যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা তো একদম থমকে গেলাম। এত অল্প পানিতে এত মাছ কিভাবে আসা সম্ভব? পরে মনে হলো বৃষ্টির তোড়ে হয়তো সব মাছ এই নিচু জায়গায় উঠে এসেছে। বেশি কিছু আর চিন্তা না করে আমরা যে যার মতো মাছ ধরায় মেতে উঠলাম। ঠিক তখনই আমার নজরে পড়ল বিশাল এক মাগুর মাছ। বিশ্বাস করেন, মাছটা ওজনে কমপক্ষে 6-7 কেজি হবে। এমন হাঁটু সমান পানিতে এত বড় মাছ আসাটা আসলে অসম্ভব ব্যাপার। কিন্তু তখন তো মাথায় মাছ ধরার নেশা চেপে বসেছে। আমি ভাবলাম সবাইকে বললে তো সবাই মিলে মাছটা ধরার চেষ্টা করবে, তার চেয়ে বরং আমি একাই চুপি চুপি এটাকে ধরি। বড় মাছের লোভে পড়ে অন্য ছোট মাছ ধরা ছেড়ে দিয়ে আমি ওটার পেছনে পেছনে ছুটতে শুরু করলাম, কারণ ওরা দেখে ফেললে আমার আগেই ধরে ফেলবে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি যতবারই মাছটার কাছে গিয়ে আঘাত করতে চাইছি ঠিক ততবারই মাছটা হুট করে অনেকটা দূরে সরে যাচ্ছে। এভাবে প্রায়
15-20 মিনিট কেটে গেল, কিন্তু আমি একবারও ওটাকে কাবু করতে পারলাম না। এরপর যা ঘটল তা আমাদের কারোরই ধারণায় ছিল না। একসময় আমি খুব বিরক্ত হয়ে গেলাম। তখনও কিন্তু আমার একবারও মনে হয়নি যে এটা কোনো সাধারণ মাছ না, বরং অস্বাভাবিক কিছু। শেষমেশ আমি বন্ধুদের ডাকতে বাধ্য হলাম। সবাইকে চিৎকার করে বললাম, এই শোনো, এই মাছটাকে আমি অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু একা পারছি না। তোরা সবাই আয়, চারপাশ থেকে ঘিরে ধর, যে পারবি সেই মারবি। সবাই আমার কথা শুনে একমত হলো এবং আমরা 4 জন মিলে মাছটাকে চারদিক থেকে ঘিরে ফেললাম। কিছুক্ষণ ধস্তাধস্তির পর হঠাৎ আমাদের একজন ওর হাতের টেঁটা দিয়ে সজোরে মাছটাকে আঘাত করে বসল। আমরা সবাই পরিষ্কার দেখলাম যে টেঁটাটা মাছের গায়ে বিঁধে গেছে। ও চিৎকার করে বলল, তাড়াতাড়ি আয়, মাছটা অনেক বড়, আমি একা ধরে রাখতে পারছি না। আমরা সবাই এক দৌড়ে ওর কাছে গেলাম। ও তখনও পানির নিচে মাটির সাথে পুরো শক্তি দিয়ে টেঁটাটা চেপে ধরে আছে। আমরা সবাই কাছে গিয়ে দেখলাম টেঁটার নিচে কিছু একটা খুব জোরে জোরে লাফাচ্ছে আর পানির নিচে নাড়াচাড়া করছে। এবার আমি যখন হাত বাড়িয়ে মাছটা ধরতে গেলাম, তখন দেখি সেখানে কিছুই নেই। আমি অবাক হয়ে সবার মুখের দিকে তাকিয়ে বললাম, কিরে, মাছটা গেল কই? এই তো মাত্র টেঁটার নিচেই ছিল। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। ঠিক তখনই একটা জিনিস আমাদের নজরে এলো। ওই জায়গাটার পানি পুরো টাটকা রক্তে লাল হয়ে আছে, কিন্তু মাছটা উধাও হয়ে গেল কিভাবে? পানি এত কম ছিল যে মাছটার পিঠ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। এত তাড়াতাড়ি ওটা যদি এদিক সেদিক চলেও যেত, তাহলেও তো আমাদের চোখে পড়ার কথা। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই একদম পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমাদের মাথায় কাজ করছিল না যে আসলে কি হলো। মাছটা চোখের সামনে থেকে কোথায় হারিয়ে গেল? তখনও আমরা একবারের জন্য ভাবিনি যে এর পেছনে কোনো অলৌকিক শক্তি থাকতে পারে। আমরা সবাই মিলে আবার ওই পুরো জমিটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেই মাছের আর কোনো চিহ্ন খুঁজে পেলাম না। ঠিক তখনই আমরা অন্য একটা জিনিস খেয়াল করলাম। মাছের বাজারে গেলে যেমন কাঁচা মাছের একটা তীব্র আষ্টে গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন একটা উৎকট গন্ধ চারপাশটায় ছড়িয়ে পড়েছে। গন্ধে আমাদের নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি বন্ধুদের বলতে শুরু করলাম, ভাই, এটা কেমন অদ্ভুত কাণ্ড হলো। আজ মাছটা গেল কোথায়? আর এই বিশ্রী গন্ধ কিন্তু মোটেও ভালো লক্ষণ না। আমি আগেও বড়দের কাছে শুনেছি এমন হওয়া মানেই খারাপ কিছু। তখন আমাদের মধ্যে একজন ভয়ে ভয়ে বলে উঠল, আচ্ছা, ওটা কি আসলেই মাছ ছিল নাকি অন্য কিছু আমাদের সাথে খেলছিল? আমি আগে থেকেই বড়দের কাছে শুনেছিলাম যে বিলে বড় মাছ ধরা পড়া অনেক সময় অশুভ কোনো কিছুর সংকেত হতে পারে। সেই ভয়ের কথাগুলোই তখন আমার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই অথচ এই রহস্যময় মাছটা ধরার আগ পর্যন্ত আমাদের ব্যাগে প্রচুর মাছ ছিল। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু কেউ কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না যে এতগুলো জ্যান্ত মাছ গেল কোথায়। ঘটনাটা যদি এখানেই মিটে যেত তাহলেও হয়তো মনে সান্ত্বনা পেতাম, কিন্তু আসল আতঙ্ক তো তখনও শুরুই হয়নি। ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। চারপাশটা যেন মুহূর্তেই অন্ধকার হয়ে এলো। আমরা ভাবলাম এবার তো সবাই ভিজে একাকার হয়ে যাব, কারণ আশেপাশে মাথা গোজার মতো কোনো ঘরবাড়ি বা ছাউনি ছিল না। বিলের ঠিক মাঝখানে কয়েকটা বড় বড় পুকুর ছিল, আর সেই পুকুরগুলোর পাড় ঘেঁষে দাঁড়িয়েছিল অনেক পুরনো কিছু বিশাল গাছ। আমি বন্ধুদের বললাম, চলো ওই পুকুর পাড়ের গাছগুলো নিচে গিয়ে দাঁড়াই, অন্তত বৃষ্টির ঝাপটা থেকে একটু বাঁচা যাবে। আমরা সবাই দৌড়ে গিয়ে সেই বড় গাছগুলোর নিচে আশ্রয় নিলাম, কিন্তু বৃষ্টির যেন থামার কোনো লক্ষণই নেই, বরং সেটা আরও ভয়ঙ্কর রূপ নিল। বৃষ্টির দাপটে সামনের কয়েক হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ করে পাশের একটা পুকুরের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল একদল বাচ্চা যেন একসাথে পানিতে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করছে আর গোসল করছে।
আমরা ভাবলাম এই দুর্যোগের মধ্যে কেউ কি পানিতে পড়ে গেল। সবাই সাথে সাথে টর্চ চালিয়ে সেদিকে তাকালাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানির ওপর কোনো ঢেউ নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সব একদম নিঝুম। আমরা সবাই ভয়ে সিটিয়ে গেলাম, বুঝতে পারছিলাম না আমাদের সাথে আসলে কি ঘটছে। ঠিক সেই সময় আমরা যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম সেটা হুট করে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিতে শুরু করলো। কোনো ঝড় নেই, শুধু বৃষ্টি পড়ছে। অথচ অত বড় একটা গাছ ওভাবে কে নাড়াতে পারে? গাছের পাতায় জমে থাকা সব পানি একবারে আমাদের ওপর আছড়ে পড়ল। আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুরো ভিজে শেষ হয়ে গেলাম। ভয়ে আর ঠান্ডায় আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমরা সবাই যেন পাথরের মতো জমে গেছি। ঠিক তখনই আমাদের ঠিক পাশের ঝোপের ভেতর থেকে একটা বিকট শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কোনো মানুষ যেন খুব গভীরভাবে ঘুমাচ্ছে আর বিকট শব্দে নাক ডাকছে। এই জনমানবহীন বিশাল বিলের মাঝখানে আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। সেখানে এমন নাক ডাকার আওয়াজ কোত্থেকে আসবে? এই অসহায়ত্ব আর ভয় বলে বোঝানো সম্ভব নয়। বৃষ্টি একটু কমতেই আমি বললাম, এখানে আর এক মুহূর্ত থাকা মানেই বিপদ। চলো এক্ষুনি বাড়ির দিকে রওনা দেই। শরীর তো ভিজেই গেছে, এখন আর চিন্তা করে লাভ নেই। আমি সবার আগে হাঁটতে শুরু করলাম, আর বাকিরা আমার পেছনে পেছনে আসতে লাগলো। হুট করে যে বন্ধুটা ওই মাছটাকে প্রথম আঘাত করেছিল সে ভয়ে আড়ষ্ট হয়ে বলে উঠল, ভাই, আমার মনে হচ্ছে আমার ঠিক পেছনে পেছনে কেউ একজন হাঁটছে। আমি স্পষ্ট কারো পায়ের আওয়াজ আর নিঃশ্বাস অনুভব করছি। আমরা ওকে সাহস দেওয়ার জন্য বললাম, আরে না, ওটা তোর মনের ভুল। বৃষ্টির শব্দের জন্য এমন মনে হচ্ছে। তুই ভয় পাস না, জোরে পা চালা। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সে আবার আর্তনাদ করে উঠল। এবার আমি সত্যি দেখেছি, আমার পেছনে কুচকুচে কালো একটা অবয়ব দাঁড়িয়েছিল। আমি তাকাতেই সেটা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। ওর কথা শুনে আমাদের কলিজা শুকিয়ে গেল। আমরা ওকে বললাম, ঠিক আছে, তুই সবার সামনে চল, আমরা তোর পেছনে আছি। এরপর ওকে সামনে নিয়ে আমরা সবাই একে অপরের থেকে কিছুটা দূরত্ব রেখে দ্রুত হাঁটতে শুরু করলাম। অন্ধকারে আরকাদার মধ্যে হাঁটতে হাঁটতে একসময় খেয়াল করলাম ওই বন্ধুটা কিছুটা পেছনে পড়ে গেছে। হুট করে আমি পেছনে তাকিয়ে চমকে উঠলাম। আমরা মাত্র 3 জন হাঁটছি। ওই বন্ধুটার সামনেও নেই, পেছনেও নেই, ডানে বামে কোথাও নেই। আমরা সবাই পাগলের মতো ওর নাম ধরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। ভয়ে বুক কাঁপছিল, তবুও আমরা দৌড়ে পেছনের দিকে গেলাম। একটু যাওয়ার পর যা দেখলাম সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। দেখলাম ওর পুরো মাথা আর ঘাড় একদম কাদার নিচে ঢুকে আছে, আর পা দুটো ওপরের দিকে তোলা। ওর হাতের লাইটটা তখনও জ্বলছিল বলেই আমরা ওকে দ্রুত খুঁজে পেয়েছিলাম। আর মাত্র 10-15 সেকেন্ড দেরি হলে হয়তো ওর দম বন্ধ হয়ে সেখানেই মারা যেত। আমরা সবাই মিলে জান প্রাণ দিয়ে টেনে ওকে কাদা থেকে ওপরে তুললাম। ওর অবস্থা তখন খুবই খারাপ, নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকু নেই, শুধু হাঁ করে অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছে, সারা শরীর কাদায় মাখামাখি। আমি ওকে ঝাঁকিয়ে চিৎকার করে বললাম, কি হয়েছিল তোর সাথে? তুই এভাবে উল্টে কাদার ভেতর ঢুকে গেলি কি করে? কেউ কি তোকে টেনে নিয়েছিল? তোর এই দশা হলো কি করে? ও ধুকতে ধুকতে বলল, আমি তোদের বারবার বলছিলাম যে কেউ একজন আমার পেছন পেছন আসছে, কিন্তু তোরা তো বিশ্বাসই করলি না। হাঁটতে হাঁটতে আমি যখন সবার থেকে একটু পিছিয়ে পড়লাম, ঠিক তখনই অন্ধকার থেকে কেউ একজন আমাকে হ্যাচকা টান দিয়ে কাদার ওপর আছাড় মারল। তারপর আমাকে কাদার ভেতর শক্ত করে চেপে ধরে রাখল। আমি যে একটা চিৎকার দেব সেই সময়টুকু পর্যন্ত পাইনি। শুধু একটা জিনিস খেয়াল করেছি, ওই আবদটার পুরো শরীর ছিল কালো ঘন লোমে ঢাকা। এই কথাগুলো বলতে বলতেই ওর চোখ উল্টে গেল আর ও সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। সেই মুহূর্তে আমাদের যে কি অসহায় লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর কথাগুলো শোনার পর
আমাদের বুক ধরফর করছিল। শরীরের সব শক্তি যেন এক নিমিষে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল এই বুঝি আমাদের ওপরও কিছু একটা ঝাঁপিয়ে পড়বে। ভয়ে আর হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের হাত পা অবশ হয়ে আসছিল। তবুও আল্লাহর নাম নিয়ে আমাদের একজনের কাছে টর্চ আর ব্যাগগুলো দিয়ে আমি আর অন্য একজন বন্ধু মিলে ওকে কাঁধে তুলে নিলাম। ওর শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। আমাদের পা আর চলতে চাইছিল না। তবুও মনে সাহস জুগিয়ে দ্রুত বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাকি বন্ধুদের বললাম সব সময় সূরা পড়তে থাকতে। এই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাবলে এখনও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু সামনে যা ঘটতে যাচ্ছিল তা ছিল আরও ভয়ঙ্কর। আমরা হাঁটছি, কিন্তু মনে হচ্ছে রাস্তা আর শেষই হচ্ছে না। বিপদের সময় পথ যেন কিছুতেই ফুরোতে চায় না। অনেক চড়াই উতরাই পার হয়ে শেষমেশ আমরা ওই বন্ধুর বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে আমরা চিৎকার করে ওর বাবা মাকে ডাকতে থাকলাম। বৃষ্টির শব্দের কারণে হয়তো ওনারা ভেতর থেকে কিছু শুনতে পাচ্ছিলেন না, কিংবা হয়তো গভীর ঘুমে ছিলেন। আমরা বারবার দরজায় জোরে ধাক্কা দেওয়ার পর ওনারা বেরিয়ে এলেন। ছেলের এমন রক্তাক্ত আর কাদামাখা অবস্থা দেখে ওনারা তো আকাশ থেকে পড়লেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে। আমরা তো খুলে বললাম। শুনে ওর বাবা তো রাগে ফেটে পড়লেন, আমাদের অনেক বকাঝকা করলেন। ভাগ্য ভালো যে সে যাত্রায় হাতের মারটা খায়নি। তবে ওর মা একটু নরম মনের মানুষ। তিনি বললেন, ওদের বকে এখন কি লাভ, ওরাও তো অনেক ভয় পেয়েছে, আগে আমার ছেলেকে সুস্থ করার ব্যবস্থা করেন। আমরা তাড়াতাড়ি ওর ভেজা কাপড়গুলো বদলে দিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও ওর জ্ঞান ফিরছিল না। অবশেষে ফজরের আজানের পর যখন ওর জ্ঞান ফিরল, তখন আমরা সবাই একটু স্বস্তি পেলাম। আপনারা কি কখনো জিনের প্রতিশোধের কথা শুনেছেন? আমরা তখন ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছিলাম। জ্ঞান ফেরার পর থেকেই ও কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। ভাত বা পানি কিছুই মুখে তুলছে না, শুধু বিড়বিড় করে বলছে, আমাকে কাঁচা মাছ দে, আমি কাঁচা মাছ খাবো। এই একটা কথা ছাড়া ওর মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না। একবার ইশারা করে বলল ও ওয়াশরুমে যাবে। আমরা সবাই ওকে ধরে বাথরুমে নিয়ে গেলাম, কিন্তু ভেতরে যা দেখলাম তা দেখে আমাদের মাথা ঘুরে গেল। দেখলাম পুরো ওয়াশরুম যেন তাজা কাঁচা রক্তে ভেসে যাচ্ছে। চারদিকে শুধু রক্ত আর রক্ত। কাঁচা রক্তের কটু গন্ধে আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে আসছিল। যতবারই ও ওয়াশরুমে যাচ্ছে ততবারই একই ঘটনা ঘটছে। এটা দেখে পুরো গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো যে এটা সাধারণ কোনো অসুখ নয়, এর পেছনে অন্য কোনো অশুভ শক্তি আছে। দ্রুত কোনো বড় কবিরাজ না দেখালে ওকে বাঁচানো সম্ভব হবে না, কারণ এভাবে রক্তক্ষরণ হতে থাকলে ওকে বাঁচানোই কঠিন হয়ে পড়বে। শেষমেশ দিনাজপুরের এক নামকরা কবিরাজকে ফোন দিয়ে খুব দ্রুত আসতে বলা হলো। ওই কবিরাজ আমার দূর সম্পর্কের ভাই হতেন, তাই আমি ওনাকে আগে থেকেই চিনতাম। উনি অনেক বড় মাপের একজন কবিরাজ ছিলেন। ওনাকে দিনাজপুরের চিরিবন্দর এলাকার সবাই আব্দুল হাই কবিরাজ নামে চিনতেন। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উনি আমাদের এখানে এসে পৌঁছালেন। এসেই ওর অবস্থা দেখে গম্ভীর হয়ে বললেন, একে খুব শক্তিশালী কোনো খারাপ জিন আছর করেছে। আমি মাগরিবের নামাজটা পড়ে নিই, তারপর সব বিস্তারিত জানাচ্ছি। আমরা ওনার নামাজের ব্যবস্থা করে দিলাম। নামাজ শেষ করে উনি বললেন, এই ছেলেকে একটা খালি ঘরে নিয়ে চলো, ওর সাথে ওর বাবা মা আর খুব সাহসী দুজনকে থাকতে হবে। আমি আর ওর বড় ভাই সাহস করে ভেতরে গেলাম। কবিরাজ তখন সরিষার তেল আর পড়া পানি ছিটিয়ে ওর ওপর সেই জিনটাকে হাজির করলেন। কবিরাজ বেশ কড়া গলায় জিজ্ঞেস করলেন, বলো, কেন তুই এই ছেলের ওপর ভর করেছিস? ওর অপরাধ কি? তখন ওই ছেলের কণ্ঠ দিয়ে এক বিকট আওয়াজ বের হলো। জিনটা বলল, ও আমার ছেলেকে মেরে ফেলেছে। ও যে মাছটাকে আঘাত করেছিল সেটা আসলে আমার ছোট ছেলে ছিল। ওর আঘাতেই আমার ছেলে মারা গেছে। তাই আমি প্রাণের বদলে প্রাণ চাই। ওকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে কবিরাজ রেগে গিয়ে একটা ধারালো ছুরি মাটির নিচে গেঁথে দিলেন আর গর্জে উঠে বললেন,
তোর এত বড় সাহস! বলো তুই কোথায় থাকিস? তোর নাম কি? তোর ধর্ম কি? কবিরাজের এই প্রশ্নে জিনটা নিচু স্বরে উত্তর দেয়, আমার নাম সোলাইমান। আমি আমার পরিবার নিয়ে ওই বিলে থাকি। আমি মুসলমান, আর আমরা ওই বিলের মাছ খেয়েই বেঁচে থাকি। কবিরাজ তখন বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এখন তুই কি চাস সেটা পরিষ্কার করে বলো। জিনটা আবারও জেদ ধরে বলে, আমার ছেলের প্রাণের বদলে আমি ওর প্রাণই চাই। কেউ ওকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। কবিরাজ এবার আরও রেগে গিয়ে চিৎকার করে বলে, তোর সাহস তো কম না! তোকে এখনই এই কাচের বোতলে বন্দি করব। বোতলে বন্দি হওয়ার ভয়ে জিনটা একটু নরম হয়ে আসে। সে বলে, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার কয়েকটা কঠিন শর্ত আছে। আমাকে 70 কেজি কাঁচা মাছ, একটা আস্ত গরু আর 3টা সাদা ছাগল দিতে হবে। যদি এগুলো দিতে পারো তবেই আমি ওকে ছেড়ে চিরতরে চলে যাব, নয়তো প্রাণের বদলে প্রাণ দিতেই হবে। কবিরাজ অনেকক্ষণ ধমক দিয়ে, ভয় দেখিয়ে আর জিনটাকে মারধর করে শেষমেশ শুধু 70 কেজি মাছ দেওয়ার শর্তে রাজি করায়। জিনটা তখন যাওয়ার আগে বলে যায়, শোনো, রাত 1টা থেকে 3টার মধ্যে ঠিক ওই জমিতে মাছগুলো রেখে আসতে হবে যেখানে আমার ছেলেকে হত্যা করা হয়েছিল। আর মনে রাখিস, সেই ঘরে যেন 3 জনের বেশি মানুষ না থাকে। সবচেয়ে জরুরি কথা হলো, মাছ রেখে আসার সময় খবরদার কেউ পেছনে ফিরে তাকাবি না। এই কথাগুলো বলেই জিনটা ছেলের শরীর ছেড়ে চলে যায়। আপনারা কি কল্পনা করতে পারছেন সেই রাতের পরিবেশটা কেমন ছিল? চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এক বুক আতঙ্ক নিয়ে আমাদের সেই অদ্ভুত কাজটা করতে হয়েছিল। পরের দিন রাতে জিনের কথা মতো আর তার দেওয়া সময় অনুযায়ী আমরা মাছগুলো নির্দিষ্ট জায়গায় রেখে আসি। আমি, আমার বাবা আর বড় ভাই মিলে অনেক কষ্টে এই কাজটা শেষ করেছিলাম। এরপর কবিরাজ আমাদের সবাইকে কিছু তাবিজ কবজ দেয়, আর ধীরে ধীরে আমরা 4 জনই পুরোপুরি সুস্থ হয়ে উঠি। সেই ভয়ঙ্কর দিনের পর থেকে আজ পর্যন্ত আমি বা আমার বন্ধুরা আর কোনোদিন রাতে মাছ ধরতে যাওয়ার সাহস পাইনি। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক কাহিনী। আমি জানি না ঠিক কতটা গুছিয়ে আপনাদের শোনাতে পেরেছি, কিন্তু এটা আমার জীবনের অন্যতম এক সত্য ঘটনা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আজ কথাগুলো না বললে এই সত্যিটা চিরকাল সবার অজানাই থেকে যেত। এখনো সমাজে এমন অনেকে আছে যারা জিন পরীর অস্তিত্বে একদমই বিশ্বাস করে না। তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, সৃষ্টিকর্তা প্রথমে জিন জাতি সৃষ্টি করেছেন, তারপর সৃষ্টি করেছেন মানব জাতি। তাই জিনদের অস্তিত্ব নিয়ে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। রাসেল ভাই আর আমাদের এই প্রিয় প্ল্যাটফর্মের শ্রোতাদের ভালোবাসা এভাবেই টিকে থাকুক বছরের পর বছর। আমাদের প্রিয় রাসেল ভাই আরও অনেক দিন আমাদের মাঝে এভাবেই গল্প নিয়ে বেঁচে থাকুক। এই ঘটনাটা বেশ বড় ছিল, কিন্তু এর শেষটা ছিল খুবই অদ্ভুত আর রহস্যময়। বিশেষ করে সেই মাছ রাখার নিয়মটা আমার কাছে আজও একটা বড় প্রশ্ন হয়ে আছে। আপনাদের কি মনে হয়, কেন জিনটা মাছের সাথে এমন অদ্ভুত শর্ত দিয়েছিল? আর এই পুরো কাহিনীর কোনো অংশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে বা ভয় পাইয়েছে? সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।